স্বাস্থ্যসেবার মান উন্নয়নে একে অপরের প্রতি দোষারোপ না করার আহ্বান প্রধান উপদেষ্টার। এখন থেকে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং মহাসড়কে কোরবানির পশুর হাট বসতে দেয়া হবে না, বললেন সড়ক উপদেষ্টা। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে একে অপরের প্রতি দোষারোপ না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ঘাটতি পূরণে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি। বলেন, সিভিল সার্জনরা মন থেকে চাইলে সীমিত সম্পদের মধ্যেও স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মানের 25% উন্নতি সম্ভব। স্বাস্থ্য খাতে যে নিয়ম কানুন রয়েছে তা প্রতিপালন করলেই এই উন্নতি সম্ভব বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, জনবল ও যন্ত্রপাতি সহ সম্পদের সীমাবদ্ধতার দোহাই দিয়ে হাত পা গুটিয়ে থাকলে চলবে না। যা রয়েছে তা দিয়েই চিকিৎসা সেবা প্রদান করে যেতে হবে। পাশাপাশি সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। জেলা সিভিল সার্জনদের নিয়ে 2 দিনব্যাপী সম্মেলন আজ থেকে শুরু হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। চিকিৎসা এমন একটা জিনিস, স্বাস্থ্য এমন একটা জিনিস, এখানে বাদ প্রতিবাদের কিছু নেই, এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই। মানুষ মারা যাচ্ছে, আমি তাকে সেবা দিচ্ছি, তার জীবন রক্ষা করার চেষ্টা করছি। এখানে বাধা বন্ধুদের কিছু নেই। আপনি ডাক দিলে সবাই ছুটে আসবে, এটার কোনো বিকল্প নেই। তো ওইটুকু আলাপ আলোচনা করা, নিজেরা কী করতে পারি এবং আগামী দিনে আমাদের প্রতিদিনের কাজকর্ম কী হবে, কারো কাছে প্রতিজ্ঞা করার বিষয় নেই, মুচিলেখা দেওয়ারও কিছু নেই। এটা নিজের মুচিলেখা নিজের কাছে, ওই ভঙ্গিতে অগ্রসর হবে। আমরা একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি। বিরাট পরিবর্তন, ছোটখাটো পরিবর্তন। এখন থেকে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি একথা জানান। বলেন, এখন পুলিশের হাতে যেসব মারণাস্ত্র আছে সেগুলো ফেরত দিতে হবে। মারণাস্ত্র থাকবে আর্ম পুলিশ ব্যাটালিয়নের কাছে, আর পুলিশের হাতে থাকবে শুধু রাইফেল। বৈঠকে র্যাব নিয়ে তিনি বলেন, র্যাব পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে, এজন্য 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ সময় আসন্ন ঈদে গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে হবে। ঈদুল আজহায় রাস্তায় সব ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। এপি ব্যাটালিয়নের কাছে মরণাস্ত্র থাকবে। সাধারণ এই অপারেশন যাতে তো মরণাস্ত্র তো তার দরকার নেই, যার যে মরণাস্ত্র দরকার নেই ওইগুলি তো দরকার নেই তার সাথে। আর্ম পুলিশের ব্যাটালিয়নের কাছে থাকবে। কিন্তু ওই যে আপনি বলবেন যে ওই যে রাইফেলও থাকবে না, তা না, রাইফেল তো তার কাছে থাকবেই। ঈদযাত্রায় যানজট এড়াতে মহাসড়কে কোরবানির পশুর হাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদযাত্রায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতের উদ্দেশ্যে অংশীজনদের সভা শেষে তিনি একথা জানান। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে নিয়মিত মনিটরিংয়ের কথাও জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, রেলপথ যাত্রায় বেশি যাত্রী বহনের জন্য ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হবে। সভায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপস্থিত ছিলেন। মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয় এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে। এটা একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি।
তারপরে দ্বিতীয় যে সিদ্ধান্তটা আমরা নিয়েছি যে সেটা হচ্ছে যে কোরবানির পশু যাতে মানুষের যাত্রীর মতো প্রথমে যাত্রীদের ব্যাপারে যাতে যাত্রীদের কোনো অতিরিক্ত ভাড়া না আদায় করা হয় সেজন্য এটা কঠোরভাবে মনিটরিং করা হবে পুলিশ এবং সড়ক বিভাগ অন্যান্য সবাই মিলে। তো এইটা আমরা মনিটর করব। আরেকটা হচ্ছে যে কোরবানির যে পশু পরিবহন সেটাও আমরা মনিটরিং করব এবং এখানে যে চাঁদাবাজি হয়ে থাকে বিভিন্ন সরকারি সংস্থার বেসরকারি সংস্থার নামে সেগুলো আমরা যাতে না হয় এবং এটা রোধ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। বাংলাদেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ, এমন দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগের এমন কেউ নেই যে বড় ধরনের লুটপাট করেনি। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU-তে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেয়ার দায়ে। সবার সঙ্গে পরামর্শ করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এ সময় তিনি বলেন, গত 15 বছরে শেয়ার বাজারে যে ভয়াবহ ডাকাতি হয়েছে তার কোনো বিচার হয়নি। এখন যেন শেয়ার বাজার ডাকাতের আখড়া না হয়। প্রতিটি বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বিকজ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে, যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নেই। তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল। তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। সবার সাথে কনসালটেশন হয়েছে, তো এটা তো আমাদের বলা লাগবে না, আমরা সবার সাথে কথা বলেছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এই প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম তদন্ত প্রতিবেদন। তদন্ত শুরুর 6 মাস 28 দিনের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রতিবেদন দাখিল করা হলো। জুলাই গণহত্যার মাস্টার মাইন্ড হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার ওপর গুলি চালানো এবং লাশ পুড়িয়ে ফেলার নির্দেশ, আহতদের হাসপাতালে যেতে বাধা সহ 5টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই গণহত্যার বিচারে কোনো অনিয়ম দেখতে চান না তারা। আন্তর্জাতিক মানের ত্রুটিমুক্ত এবং ন্যায় বিচার করতে চায় প্রসিকিউশন। 14 আগস্ট তারিখে একটা কমপ্লেন্ট রেজিস্টার রুজু করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায়। তার ভিত্তিতে 14/10/2024 তারিখে অর্থাৎ তার 2 মাস পরে তদন্তকারী কর্মকর্তা নতুনভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে তিনি তদন্ত শুরু করেন এবং তদন্ত শুরু করার 6 মাস 28 দিনের মধ্যে তিনি এই জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে দেশব্যাপী সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, হত্যাকাণ্ড, গুলি করে আহত করা, লাশ পুড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছিল সমস্ত বিষয়গুলো তদন্ত করে তদন্তের প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা হিসাবে, সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন এবং তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছেন। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, 2009 সালের 6 জানুয়ারি সরকার গঠনের পর থেকে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সহযোগী সংগঠন বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য
ও ভিন্ন মতের মানুষের ওপর হামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন ও ধর্ষণ সহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের ফৌজদারি আদালতে বহু সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে। প্রজ্ঞাপনে এসব মামলার বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত সংগঠনটির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আড়ালে সাজানো নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, অথচ সরকার কিছু জানে না। তারা কি জানে তাহলে, সেই প্রশ্নও তুলেন বিএনপির এই নেতা। দেখেন, হামিদ সাহেব চলে গেল, কি সুন্দর। হামিদ সাহেব চলে কোন দিক দিয়ে চলে গেল? ভিআইপি দিয়ে। পত্রপত্রিকা দেখলাম উনি নাকি গেঞ্জি পরে, লুঙ্গি পরে, মাস্ক পরে ভিআইপি দিয়ে গেছে। ভাই, লুঙ্গি পরুক, গেঞ্জি পরুক আর ল্যাংটা হয়ে যাক, ভিআইপি ঢুকলো কিভাবে? যদি একান্ত পরিচিত না হয় কিংবা সেই ভিআইপি লোক না হয়। সেই ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল। আমার সরকার বলে কিছু জানি না। 622 জন আওয়ামী লীগের লোক পার হয়ে গেল, এই সরকার বলে আমরা কিছু জানি না। জানেন কি? এই জানাটা খুব দরকার। আপনারা কি জানেন? এইটা আমাদের জানা দরকার। কি জানেন আপনারা? কিছুই জানেন না। তো এখন সেদিক থেকে নজর ফেরানোর জন্য আরও জানি কি ঘুরতেছে, আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানি কি ঘুরতেছে। নইলে শাহবাগের নাটক কেন হঠাৎ করে? এবার জেলা সংবাদ। অর্থ সাশ্রয়ী এবার কেরানীগঞ্জের সুভাড্ডা খাল খননের কাজ করবে সেনাবাহিনী। 317 কোটি টাকা ব্যয়ে 1 বছর মেয়াদী এই প্রকল্প শুরু হবে চলতি বছরের জুন মাসে। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের সুভাড্ডা খাল পরিদর্শন শেষে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, বর্জ্যের স্তূপ তৈরি হয়েছে। ফলে খালটি পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের কাজ। এ সময় খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এই প্রকল্পটা কিন্তু আমরা পাশ করে দিয়েছি। এটা কাজ শুরু করে দেয়া যাবে অনতিবিলম্বে এবং এই কাজটা করবে বাংলাদেশ সেনাবাহিনী। কেরানীগঞ্জবাসীর কাছে একটা মেসেজ হচ্ছে যে সরকার 100 কোটি টাকা ব্যয় করে এই খালটা যখন পুনর্খনন করে দেবে, এটাও জনগণের টাকাতেই হবে। জনগণ যেন তারপরে এখন যেভাবে এটাকে নোংরা করা হয়েছে সেটা আমরা না করি এবং আমরা ওয়ার্ড ভিত্তিক, মহল্লা ভিত্তিক খালটাকে দেখাশোনা করার জন্য জনগণের একটা মনিটরিং মেকানিজম তৈরি করে ফেলি। কারণ সরকার তখনই আপনার জন্য কাজ করবে যখন আপনি নিজে সজাগ থাকবেন। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দুই পক্ষের আইনজীবীর মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়। আগামীকাল আলোচিত এই মামলার আবারও যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। এর আগে এই মামলায় মোট 29 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গত 6 মার্চ মাগুরা সদরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। এরপর 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নওগাঁ জেলা কৃষি অফিস ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আম পাড়ার ক্যালেন্ডারের উদ্বোধন করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত আলোচনা শেষে ক্যালেন্ডারের উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ সহ অনেকে উপস্থিত ছিলেন। আগামী 22 মে গুটি আমপাড়ার মধ্য দিয়ে আম নামানো শুরু হবে। এরপর পর্যায়ক্রমে 30 মে ক্ষীরসাপাত ও হিমসাগর, 5 জুন নাগফজলি, 10 জুন ল্যাংড়া ও হাড়িভাঙা, 25 জুন ফজলি ও ব্যানানা ম্যাঙ্গো গাছ থেকে পাড়া হবে।
এছাড়া আগামী 28 জুন আম্রপালি এবং 10 জুলাই আশ্বিনা, বাড়ি 4, বাড়ি 11, গড়মতি ও কাটিমন আমপাড়ার ক্যালেন্ডার নির্ধারিত হয়েছে। যাচ্ছি খেলার সংবাদে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার শন টেইট। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে টেইটের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2027 বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি করেছেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার। চলতি মাসেই যোগ দেবেন কোচিং প্যানেলে। 42 বছর বয়সী শন টেইট তার খেলোয়াড়ি জীবনে ছিলেন বিশ্বের অন্যতম দ্রুততম এবং সেরা পেসারদের একজন। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি বিপিএল, পিএসএল, এলপিএল, বিগ ব্যাশ লিগ এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার। তার নিয়োগের মধ্য দিয়ে জাতীয় দলে শেষ হল আন্দ্রে অ্যাডামসের অধ্যায়। আসন্ন ক্লাব বিশ্বকাপ থেকেই রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বায়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসো। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে তার চুক্তি চূড়ান্তের খবরটি নিশ্চিত করেছেন ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। তিনি জানান, সাবেক এই মিডফিল্ডারকে 3 বছরের জন্য দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। চুক্তি অনুযায়ী 2028 সালের জুন পর্যন্ত মাদ্রিদে থাকবেন তিনি। খেলোয়াড়ি জীবনে রিয়াল সোসিয়েদাদ, লিভারপুল, রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের মতো বিশ্বখ্যাত ক্লাবে খেলেছেন আলোনসো। অন্যদিকে কোচিং ক্যারিয়ারের শুরুতেই জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের হয়ে অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন তিনি। গত মৌসুমে তার অধীনে পুরো মৌসুম অপরাজিত থেকে বুন্দেসলিগা এবং ডিএফবি পোকাল শিরোপা জিতেছে লেভারকুসেন। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে একে অপরের প্রতি দোষারোপ না করার আহ্বান প্রধান উপদেষ্টার। এখন থেকে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং মহাসড়কে কোরবানির পশুর হাট বসতে দেয়া হবে না, বললেন সড়ক উপদেষ্টা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।